সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বিস্তর বাগবিতণ্ডা হয়েছে, সম্পর্কে টানাপোড়েন অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এবং তারপরে এই পরিস্থিতির উন্নতি হবে কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ সফর করে গেলেন। প্রায় এক দশক পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্টের এটি বাংলাদেশ সফর। বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের দৃষ্টিভঙ্গির এই বদলের কারণ কি এবং এই সফরের গুরুত্ব কতখানি এ নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। বিশ্বব্যাংকের নানা অর্থ সহায়তার কথাও তিনি বলে গেছেন, কিন্তু এসব শর্ত অর্থ সহায়তার শর্ত, বাংলাদেশের সামর্থ্য, বর্তমান সময়ে উন্নয়ন ভাবনাগুলোর সঙ্গে আন্তর্জাতিক এসব আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা, এসব নিয়ে আজ আলাপ করব। এছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন হোসে ইউগাস তিনি বাংলাদেশ সফর করে গেলেন এবং বাংলাদেশের দুর্নীতি সহ নানা সুশীল সমাজের এবং গভর্নেন্সের ক্ষেত্রে যে আন্দোলন বা যে কার্যক্রম চলছে সে বিষয় নিয়ে তার নানা মন্তব্য রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আজ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক সিপিডি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব মোয়াজ্জেম হোসেন, সম্পাদক ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস, স্বাগত আপনাকে। ডক্টর মুস্তাফিজ, আপনি এই সফর নিশ্চয়ই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গেও কর্মসূচিতে ছিলেন, একটা ডিনারও আপনি অংশ নিয়েছেন। কি মানে সম্পর্কে যে টানাপোড়েন চলেছে এবং নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ কথাবার্তা চলেছে, অনেক দূর পানি গড়িয়েছে, শেষ পর্যন্ত বরফ কিভাবে গড়ল এবং এই সফরটার তাৎপর্য আপনার কাছে কেমন? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি ঠিকই বলেছেন যে একটা তো টানাপোড়েন হয়েছিল পদ্মা সেতু নিয়ে এবং সেখানে বিশ্বব্যাংক তখন প্রথমে তো তাদের একটা সিঙ্গল মোস্ট লার্জেস্ট কিন্তু প্রজেক্ট ছিল এবং তখন অনেক তারা এটাকে গুরুত্ব দিয়ে এখানে অর্থায়নের জন্য এগিয়ে এসেছিল, কিন্তু তারপরে বিভিন্ন কারণ আমরা জানি তারা তারপর উইথড্র করেছে। কিন্তু তারপর বেশ কিছু সময়ও চলে গেছে এবং তারা দেখেছে যে বাংলাদেশের যে এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের অগ্রগতি হয়েছে এবং সেখানে কিন্তু বিশ্বব্যাংকেরও বিভিন্ন অন্যান্য যেসব পদ্মা সেতু ছাড়া তাদেরও তো অনেক বিনিয়োগ অন্যান্য খাতে আছে, সেটারও কিন্তু একটা অবদান ছিল। সুতরাং তারা দেখেছে যে ওইটাকে মাথায় নিয়ে যদি তারা বসে থাকে তাহলে একদিকে তারা যে অবদানটা রেখেছে তার স্বীকৃতিটা তারা পাবে না, এটা এক। আর দ্বিতীয় হলো যে তাদের একটা জেনুইন আকাঙ্ক্ষাও আছে যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাথে তারা সহায়ক ভূমিকা একটা পালন করবে। এই দুটো বোধহয় আমার মনে হয় যে তাদের একটা পুনর্মূল্যায়ন হয়েছে এবং সেক্ষেত্রে এত বছর পরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছেন এবং বাংলাদেশকেই তারা আন্তর্জাতিক যে দারিদ্র্য বিমোচন দিবসে তারা একটা টেস্ট কেস হিসাবে নিয়েছেন। এটার আরেকটা কারণ সেটা হলো যে তারা মনে করেছেন যে বাংলাদেশে যে দারিদ্র্য বিমোচনের এই যে অগ্রগতি যেটা হয়েছে এবং আমরা জানি যে এমডিজিতে যদি আপনি ধরেন 1990 সালে বেজ ইয়ারে যেটা ছিল 58%, সেটা তো কমে এখন 24%-এর মতো হয়েছে এবং এখানে বাংলাদেশ তার টার্গেটও 2015 সালে পূরণ করেছে। এইটাতে বিশ্বব্যাংকেরও অনেক প্রজেক্টের অবদান আছে এবং তারা যে এইড দিয়েছে, তো এটারও তারা চিন্তা করেছে যে তাদের যে মডেলটা সেটারও হয়তো একটা স্বীকৃতি এটার মাধ্যমে তারা পেয়েছে এবং সেটাকেও তারা হাইলাইট করতে চেয়েছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশের যে অন্যান্য যেসব উন্নয়ন কার্যক্রম সেখানেও তারা বড়ভাবেই আসার একটা প্ল্যান করেছে। এখন আপনি দেখেছেন যে গত 3 বছরে যত সাহায্যের কথা তারা বলেছে তার থেকে প্রায় ডাবল তারা আগামী 3 বছরে দেবে এবং যে মডেলটা বাংলাদেশে এই দারিদ্র্য বিমোচনে একটা বড় ভূমিকা পালন করেছে সেটা কিন্তু বিশ্বব্যাংকের সাধারণ যে ফিলোসফি তার সাথেও কিন্তু মিলে। সেটা হলো যে আপনি মার্কেট ইকোনমিকে আপনি অগ্রাধিকার দেওয়া বা একই সাথে সামাজিক নিরাপত্তা এগুলোতেও একটা বিনিয়োগ করা, খাতোয়ারি বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া, বাট মার্কেট ফোর্সেসগুলোকেও আবার খেলতে দেওয়া। এই যে তাদের একটা যে এখন একটা যে মডেল সেটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশেও ওইটা মোটামুটি ফলো করেছে এবং বাংলাদেশে আমরা যদি দেখি যে সব খাতগুলোতে এই দারিদ্র্য নিরসনের পেছনে বড় ভূমিকা রেখেছে। তো সেখানে যেমন কৃষিতে আমরা দেখি যে সেখানে যে উন্নতি যেটা হয়েছে সেটার অনেকটা সাধারণ মানুষ এটার সুযোগটা পেয়েছে।
আবার যদি আমি ম্যানুফ্যাকচারিং কিন্তু এই কৃষিতেই তো বিশ্বব্যাংক আবার ভর্তুকি প্রত্যাহার করার জন্য চাপ দিয়েছে। না, তাদের কিছু আছে যে, যেমন তারা যেটা বলতে চায় যে ভর্তুকিটা কোন জায়গাটাতে দিলে সবচেয়ে বেশি ভালো হবে, এবং সেটা কি আপনি ইনপুটে দিবেন নাকি আউটপুটের ক্ষেত্রে দিবেন। এখানে বিভিন্ন ধরনের লিকেজ আছে। এগুলোর কিছু কিছু ক্ষেত্রে সেখানে যে সুশাসনের অভাব আছে, এইসব ক্রিটিসিজমগুলো অনেক ক্ষেত্রে এগুলো কারেক্টও। কিন্তু আবার তাদের ফিলোসফি যেটা, সেখানে তো যে মার্কেট ফোর্সকে আরো বেশি খেলতে দাও, কিন্তু ভর্তুকি দেয়া হবে না এটা কিন্তু বলা হয় না। বলা হয় যেটা, সেটা হলো যে ভর্তুকিগুলো কোন জায়গায় দিলে মোর এফেক্টিভ হতে পারে, আর জুডিশিয়াসলি দেওয়া। সুতরাং সেখানে একটা তাদের উন্নয়ন যে মডেল, সেই মডেলটারও একটা আমার মনে হয় যে তারা স্বীকৃতি হিসাবেও এটাকে দেখেছে, বাংলাদেশের অর্জনটাকে। এখানেই তাদের আগ্রহের কারণ। মজা ভাই, আপনি কিভাবে দেখছেন? ভিজিটটা সিগনিফিকেন্ট আমার কাছে, কিন্তু এটা বোধহয় ইভেন্ট স্পেসিফিক ছিল, যেটা বোধহয় দারিদ্র্য বিমোচনের জন্য। সেখানে আমরা যারা মোস্তফা সাহেব কারেক্ট উল্লেখ করছেন, বিশ্বব্যাংকের একটা ভূমিকা নিশ্চয়ই আছে, এবং বাংলাদেশের সিভিল সোসাইটির আছে, এনজিওর আছে, সরকারের তো আছেই, অ্যাকচুয়ালি সবগুলো মিলে। আর আমার মনে হয় ভিজিটটা এই জন্য সিগনিফিকেন্ট। দেখেন, এখন হোল বিশ্বের অর্থনৈতিক প্রক্রিয়া এবং বাণিজ্য বলেন, বলেন, সব জায়গায় অনেকগুলি চ্যালেঞ্জের ভিতরে আছে আর কি। আগে গ্লোবালাইজেশন বলা হতো, এখন ডিগ্লোবালাইজেশন বলা হচ্ছে অ্যাকচুয়ালি, এবং অনেকগুলি আনসার্টেনিটি কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে এখন প্রিভেল করতেছে, ওয়ার্ল্ড পলিটিক্সও প্রিভেল করতেছে। এগুলি ইনফ্লুয়েন্স কিন্তু বিশ্বব্যাংকে যে পড়বে না এটা কেউ বলতে পারবেন না, এবং বিশ্বব্যাংকও একটা প্রসেস অফ ট্রান্সফরমেশনের ভিতরে আছে। তা আমি এই ভিজিটটাকে মোটামুটি পজিটিভ মনে করব। যে টানাপোড়েনের কথা উল্লেখ করেছেন, সে টানাপোড়েন আমাদের অর্থমন্ত্রীর ভাষায় সে উত্তরণ হয়েছে। উনি ক্রেডিটটা বর্তমান চেয়ারম্যানকে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে দিয়েছেন বলেছেন, এবং উনি আবার এবারই আর নতুন টার্মের জন্য উনি থাকবেন বিশ্বব্যাংকের। এদিক দিয়ে আমার মনে হয় বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পৃক্তি, সংযুক্তি, একসাথে থাকা, এটা কিন্তু বাংলাদেশের জন্য যেভাবে বাংলাদেশ এখানে সুফল পাবে। এবং বিশ্বব্যাংকেরও তো আপনার অ্যাকচুয়ালি আইডিয়া রিসোর্স রিপ্লেনিশমেন্টের যে ইন্ডিকেশন দিয়েছেন তা ডাবল হবে উনি বলছেন অ্যাকচুয়ালি। এবং বাংলাদেশ, উনি তো দুইটা জিনিস প্রমিস করছেন, একটা হচ্ছে ম্যালনিউট্রিশন, চাইল্ড চিলড্রেন ম্যালনিউট্রিশন ক্ষেত্রে 1 বিলিয়ন, এবং ক্লাইমেটের জন্য 2 বিলিয়ন অ্যাকচুয়ালি। এবং এই টাকাগুলি দেখেন, পরিমাণে টাকাগুলি বেশ অঙ্ক। এখন আমাদের অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি আছে কিনা, আমরা নিতে পারবো কিনা। এখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে চিফ ইকোনমিস্ট এসেছেন, উনি দুটো কথা বলেছেন, উনি দুটো উল্লেখযোগ্য কথা বলেছেন। উনি বলেছেন অ্যাকচুয়ালি একটা গভর্নেন্ট ইনস্টিটিউশনসগুলি, নো ম্যাটার হু ইজ ইন পাওয়ার, আমার কথাটা কিন্তু এটা, আমরা সার্বিকভাবে গভর্নমেন্টের গুণগত দিকটা উন্নয়ন করতে হবে, ইনস্টিটিউশনের স্ট্রেংথেনিং করতে হবে। উনি আবার বলছেন যে মার্কেট ফ্রেন্ডলি, যেটা মোস্তাফিজ উল্লেখ করেছেন, কস্ট অফ ডুইং বিজনেস এনভায়রনমেন্ট, এগুলি উন্নতি করতে হবে। এবং আর বিশ্বব্যাংকের চেয়ারম্যান বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের যে থ্রেটগুলি বাংলাদেশ ফেস করছেন ওগুলি উল্লেখ করেছেন। সার্বিক বিবেচনা আমি মনে করি বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের সম্পর্ক পুনঃস্থাপন না, আবার পুনরায় এঙ্গেজমেন্টটা আমি মনে করি একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। না, আমি একটু সাধারণভাবে মানে কমন সেন্স থেকে প্রশ্ন করতে চাই যে এটাকে একটা স্ট্র্যাটেজিক রিট্রিট কিনা বিশ্বব্যাংকের তরফ থেকে, যে এই ধরনের টাগ অফ ওয়ার চলেছে বা অভিযোগ পাল্টা অভিযোগ মধ্যে, সেখানে বিশ্বব্যাংক কম্প্রোমাইজ করেছে নাকি যে কম্প্রোমাইজ ইট ওয়াজ ফ্রম বোথ এন্ড? স্ট্র্যাটেজিক রিট্রিট এটা বলাটা, স্ট্র্যাটেজিক রিট্রিট বা স্ট্র্যাটেজিক অ্যাডভার্টাইজমেন্ট, আমার মনে হয় এটা একটা ক্রমবিকাশমান ধারায় এটা হয়েছে। কারণ কোনো কিছু একটু স্ট্যাটিক পজিশনে থাকে না, একটা ডিনামিক্সের কাজ করে অ্যাকচুয়ালি। এবং বাংলাদেশের কিছু সাফল্য তো আপনার বিশেষত সোশ্যাল সেক্টরগুলিতে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, যেটা ওনাদের স্টাডিজগুলি প্রমাণ করে, সাউথ এশিয়ার কম্পারেটিভলি অন্যান্য কান্ট্রির তুলনায় বাংলাদেশ রিলেটিভলি বেটার পারফর্ম করছে আপনার। এটা কিন্তু বাংলাদেশের জন্য কম কৃতিত্বের ব্যাপার না। এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এটাও বলেছেন বাংলাদেশ ক্যান বি সাইটেড এজ এ মডেল টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। এবং বিশ্বব্যাংকের কাজ কি? টাকা মানে অর্থ যোগান দেওয়া, তো অর্থ যোগানদাতা হিসেবে বিশ্বব্যাংকও মনে করবে যে আমি বাংলাদেশের কেসটা দেখাতে পারি অন্য বিশ্বকে অ্যাকচুয়ালি। তারা একটা ফান্ড রিপ্লেসমেন্টের বিষয়ত আইডিয়ার জন্য এটা একটা উপাদান হিসেবে কাজ করতে পারে। বিশ্বব্যাংকের অপর একটা উইং আছে আইএফসি, আমরা যদিও বেশি পরিমাণ, আমার মনে হয় 1 বিলিয়নের মতো আইএফসির কস্টবিন আছে। আর আরেকটা আছে যারা গ্যারেন্টি দিন, মিগার মতো হচ্ছে অ্যাবাউট $836 মিলিয়ন মতো তারা করেছে। আমার মনে হয় বিশ্বব্যাংক
মানে ব্রিটেন উডস ইনস্টিটিউশনগুলি তারাও এক ধরনের এই বর্তমান ট্রানজিশনাল পিরিয়ডে তাদের হোল স্ট্র্যাটেজি কিন্তু এমনি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, বিশ্বব্যাপী একটা পরিবর্তন হবে। এবং বিশ্বব্যাংকের গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে কথা উঠছে, মাল্টিলেটারাল ইনস্টিটিউশনগুলি ব্রিটেন উডস ইনস্টিটিউশনগুলির রিশেপিংয়ের কথা, রিস্ট্রাকচারিং কথা আছে, মোস্তাফিজ আমার চেয়ে ভালো জানেন। এবং সবচেয়ে বড় জিনিস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের জন্য রুল বেসড ট্রেডিং সিস্টেম ইজ বেটার দেন হ্যাভিং নো রুল। আমার মনে হয় মোস্তাফিজ আপনি এগ্রি করবেন পুরোপুরিভাবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রোল তো এখন ডিবেটেবল হয়ে যাচ্ছে। দেখেন কোথাও আমরা আছি, এদিকে প্রোটেকশনিস্ট নিউ থ্রেট, যারা আগে ওয়াশিংটন কনসেনসাস করেছেন তারা ওয়াশিংটন কনসেনসাস থেকে রিট্রিট করেছেন। এই ডিনামিক্সগুলি তো সার্বিকভাবে অন্যান্য ইনস্টিটিউশন পড়বে। আমার মনে হয় মাজুম ভাই, যদি এইভাবেও দেখা যায় যে তাদের তো একটা আগ্রহের দিক ছিল, বাংলাদেশের যারা নাকি নীতি নির্ধারক তারা যদি আমি দেখি যে ধরেন যে চীন অবকাঠামোতে একটা বড় বিনিয়োগ নিয়ে আসলো, সেটা হলো হার্ড ইনফ্রাস্ট্রাকচার, তো আমার তো সফট ইনফ্রাস্ট্রাকচারও দরকার। সুতরাং এইখানে একটা কমপ্লিমেন্টারিটিজের একটা কিন্তু প্রয়োজনীয়তা ছিল, যেটা বাংলাদেশ এই সুযোগটাতেও আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি এটাকে নিচ্ছে, যে আমরা যদি চীনের উপরে নির্ভরশীল হলাম যে আমাদের রাস্তাঘাট, বিদ্যুৎ ইত্যাদি, আর সফট সাইড যেগুলো, হ্যাঁ ওই যে নিউট্রিশনের কথা বললেন, ক্লাইমেটে, হ্যাঁ হিউম্যান স্কিলস, এগুলোরও তো আমার দরকার হবে। আমার যদি প্রতিযোগিতায় সক্ষম হতে হয় তাহলে কেবলমাত্র তো অবকাঠামোর উপরে করলে হবে না, আমাকে স্কিল ম্যান পাওয়ারও লাগবে। ওই দুটাকে যখন ব্লেন্ড করতে পারবো তখনই কিন্তু ওই যে কস্ট অফ ডুইং বিজনেস, আমার গ্লোবাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং, এগুলোর উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। সুতরাং এখানে একটা কমপ্লিমেন্টারিটি দৃষ্টিকোণ থেকেই হয়তো বাংলাদেশ এটাকে দেখেছে। আরেকটা যেটা, সেটা হলো যে দেখেন বিভিন্ন যেসব এখন আমরা একটা মানে বিভিন্নভাবে তো টেরোরিজম ইত্যাদির একটা থ্রেটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো সেরকম একটা ক্ষেত্রে বাংলাদেশের ব্র্যান্ড বাংলাদেশ যেটা, হ্যাঁ আমার তো বিনিয়োগ আকর্ষণ করতে হবে, আমার রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে, এইসব দিক থেকেও এই ধরনের যে সফরগুলো এবং বাংলাদেশ ব্র্যান্ড বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরা, এটার কিন্তু আরেকটা ইম্পর্টেন্স আছে। সুতরাং সেই সুযোগটাও বাংলাদেশ নিয়েছে। না, আপনি বিশ্বব্যাংকের রিস্ট্রাকচারিং বা এর কিছু পারফরমেন্স নিয়েও কিছু সমালোচনা আছে রেসিপিয়েন্টদের মধ্যে। এখন এটার আমরা রিজনালিও কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি, মানে এখান থেকে আমাদের শিফট করার কোনো অপশন তৈরি হচ্ছে কিনা, বিশ্বব্যাংকের বিকল্প অল্টারনেটিভ চিন্তাগুলো কতটা জোরালোভাবে আসছে? এটা আনচার্টেড ওয়াটার্স অ্যাকচুয়ালি। আমরা কিন্তু আমাদের সম্পৃক্তি হয়েছে, আমরা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংকেরও মেম্বার হয়েছি, ফাউন্ডিং মেম্বার বলা যায়। আমরা মেম্বার, তাদের প্রথম লোনটা বাংলাদেশকে এসেছে, পাওয়ার সেক্টর, এগুলি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি। এগুলি কিন্তু আমাদের অবকাঠামোগত ঘাটতিটা কিন্তু আমাদের বিনিয়োগের একটা প্রতিবন্ধক, এটা অনস্বীকার্য। কাঠামোগত ঘাটতিটা মেটাতে সাহায্য করবে, কিন্তু অবকাঠামোর পিছনে সবচেয়ে দরকার হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যান পাওয়ারের স্কিল। এবং এটা যে মানে এটা বলে আমরা সফটওয়্যার যেটা আছে, আমরা সফটওয়্যার এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় সংযোগ সম্পৃক্তিটা প্রয়োজন। মোস্তাফিজ ভাই যার কারেক্টলি উল্লেখ করেছেন, আমি ওনার সাথে একমত। আর এখানে আমরা রিস্ট্রাকচারিং, এটা কিন্তু এটা ওয়ান গো ইভেন্ট না, এটা হচ্ছে অনগোয়িং প্রসেস। সেটা হচ্ছে জাতিসংঘের রিস্ট্রাকচারিং নিয়ে কথা হচ্ছে এখন। এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া, কোথায় যে এটা থামবে, কোথায় এটা হবে এটা বলতে পারে না। তবে আমার মনে হয় ইনক্রিজিংলি গ্রেটার ওয়েটেজ, গ্রেটার লেভারেজ যারা কম বিকাশমান অর্থনীতি, তাদের এই সমস্ত ইনস্টিটিউশন থাকা উচিত অ্যাকচুয়ালি। এটা ডেফিনেটলি এগ্রি করবেন। দেখেন এখানে কথা হচ্ছে চায়নার, দেখেন কারেন্সিতে, দেখেন চায়নার কারেন্সি কিন্তু এলজির বাস্কেটে ঢুকেছে অলরেডি। এখন রেনবিবি যে IMF এর কারেন্সি, IMF রিকগনাইজ করে নিয়েছে চায়নার কারেন্সিতে অ্যাজ এসজিআর একটা হিসাবে অ্যাকচুয়ালি। এই ডেভেলপমেন্টগুলি কিন্তু এটা চায়না অর্জন করেছে। চায়নার অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক সাইজ, এবং চায়না তো সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। আবার অনেকে বলেন পার্চেসিং পাওয়ার প্যারিটিতে চায়না লার্জেস্ট ইকোনমি গ্লোবে। আবার ভারতবর্ষ এদিকে ইকুয়ালি একটা এমার্জিং ইকোনমিক পাওয়ার, এটা অনস্বীকার্য। তা বাংলাদেশও পার্চেসিং পাওয়ার প্যারিটিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সিচুয়েশন তো আমরা তো একটা উত্তরণ করেছি, আমরা স্বল্প উন্নত দেশ থেকে আমরা লোয়ার মিডল ক্লাস করছি। আমাদের টার্গেট হচ্ছে মিডল ইনকাম কান্ট্রি হওয়া 2021-এ, 2040
2041-এ ডেভেলপ কান্ট্রি হওয়া, এগুলি কিন্তু আমাদের টার্গেট, স্ট্র্যাটেজি টার্গেট। এগুলি টার্গেটগুলি থাকা ভালো, এগুলি অর্জন করার প্রয়াসটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল হচ্ছে আমার প্রয়াসটা। আরেকটা যেটা আপনি যে প্রসঙ্গটা তুললেন এবং মোয়াজ্জেম ভাই বলছিলেন যে রিস্ট্রাকচারিং, বিশ্বব্যাংকের ভিতরেও কিন্তু হচ্ছে, তাদের ডিসিশন মেকিং একটা ব্যুরোক্রেটিক একটা অনেক দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে যায়, এগুলো নিয়ে অনেক কিন্তু ক্রিটিসিজম হয়েছে। এবং তারা এখন আপনি যদি আর্কিটেকচারটা দেখেন, ইভলভিং আর্কিটেকচার অফ পার্টনারশিপ এবং ডোনারদের সেখানে দেখবেন AIIB আসছে, ব্রিক্স ব্যাংক আসছে, চীন এত বড় ভাবে আসতেছে। সেখানে কিন্তু বিশ্ব ব্যাংক, যার মূল একটা তার কাজ হলো লোন দেওয়া, তাই না? আপনি যদি ঋণ দিতে না পারেন তাহলে আপনার এই প্রতিষ্ঠানের তো কোনো ভায়াবিলিটি, আপনার যৌক্তিকতা নাই। এবং আপনি তো ঋণের এই সুদের উপরে তাদের পুরো আর্কিটেকচারটাও তো দাঁড়িয়ে আছে, তাই না? আইডিয়া থেকে বলেন, IFC থেকে, মাইগা থেকে বলেন, এটার উপরেই তো দাঁড়িয়ে আছে। তো সুতরাং তারাও কিন্তু চেষ্টা করছে যে এরকম একটা সময় আমাদের মতো দেশ যেখানে নাকি আমাদের প্রয়োজন পড়বে লোনের, সেখানে তাদেরও একটা ভূমিকা রাখা এবং তাদের যে মানে অস্তিত্বের সেটাও একটা আমার মনে হয় যে প্রশ্ন আছে যে তারা এই একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে বিশ্ব ব্যাংকের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কি হতে পারে। না, আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে আমাদের লেন্ডিং রেট বা এগুলো নিয়ে সবসময় অনেক সময় আলোচনা হয় যে আমরা একটা দুর্বল অবস্থান থেকে এটা নিতে বাধ্য হচ্ছি, তারা শর্ত চাপিয়ে দিচ্ছে এবং এগুলো আমাদের হজম করতে হয়। সেখানে আমাদের বিকল্প কিছু তৈরি হচ্ছে কিনা, যেমন চায়নারা এখন যে একটা হিউজ 20-30 বিলিয়ন ডলারের প্রপোজাল নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেল, সুতরাং আমাদের অর্থ কষ্ট কেটে যাচ্ছে কিনা ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানের উপরে? ওয়ার্ল্ড ব্যাংকের থেকে বাংলাদেশ যেটা বড় করে সেটা মেইনলি বড় করে আইডিয়া থেকে আর কি। সেখানে 0.75%, সেখানে সার্ভিস চার্জ দিতে হয় এবং মেয়াদটা বোধহয় 30 এবং গ্রেস পিরিয়ড আছে। চায়নাটা বেসিক্যালি দুই ধরনের আছে, একটা হচ্ছে রাষ্ট্র থেকে রাষ্ট্র, আবার বেসরকারি খাতে আরেক ধরনের। সেখানে বোধহয় সুদের হারটা কমানো একটা ইস্যু ছিল, বাংলাদেশ সরকারের সাথে আলাপ হয়েছে, হয়তো আলোচনা কন্টিনিউ করবে, বাংলাদেশ আর একটু কমা। ইস্যুগুলি তো চলমান ইস্যু অ্যাকচুয়ালি। সেখানে কিন্তু আগের মতো যত বেশি ল্যান্ডিং ইনস্টিটিউশন থাকবে তত বেশি কন্ডিশনালিটির হার্ডল আপনি ওভারকাম করার লেভারেজ পাবেন, স্কোপটা পাবেন বেশি। দেখেন এখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়েও তো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে আমি ইগনোর করতে পারবেন না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ওয়ান অফ দ্য লার্জেস্ট রেসিপিয়েন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড অ্যাকচুয়ালি। এবং বিশ্বব্যাংক বলছে যে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বব্যাংকের আইডিয়া ফান্ডের লার্জেস্ট ফান্ড এখানে আসতো। আমি দেখেছি ধারাতে কমিটমেন্টটা গত বছর কমে গেছিল 1.59 বা 1.6, তার আগে 1.9 বিলিয়ন ছিল অ্যাকচুয়ালি। এটা হয়তো পদ্মা সেতুর পরে। আবার এবার যদি এই 2 বিলিয়ন আর 1 বিলিয়ন যোগ করেন, এটা যদি আলটিমেটলি এগ্রিমেন্ট সাইন হয় তখন এটা কমিটমেন্টে পরিণত হবে, তখন কমিটমেন্ট বাড়বে। বাংলাদেশের পাইপলাইন কিন্তু অনেক বড় অ্যাকচুয়ালি, আপনার এটা বালজিং পাইপলাইন বলে। এখন চায়নারগুলি যোগ দিয়েছে, এখন এটা যোগ করবে, AIIBটা যোগ হবে। তা আমার মনে হয় সক্ষমতা অর্জন করা উচিত, প্লাস আমাদের নিজস্ব স্কিল ডেভেলপ করা উচিত যাতে আমরা এগুলি কস্ট এফেক্টিভলি ব্যবহার করতে পারি। মোয়াজ্জেম ভাই একটা ইস্যু তুলেছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি এবং সুশাসনের সাথে সাশ্রয়ীভাবে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো কিনা। বিশ্বব্যাংক এগুলোতে অনেক সময় এগুলো নানান ধরনের তাদের প্রকিউরমেন্ট ল ইত্যাদি পার্সু করে এগুলো করার চেষ্টা করে থাকে। সেটার কারণে হয়তো একটু বিলম্ব হয় আমাদের প্রজেক্টগুলো পেতে, বা ওইটার মধ্যে যদি কোনো চেঞ্জ আনতে হয় তাহলে সেক্ষেত্রে। কিন্তু চীনের ক্ষেত্রে হয়তো সেগুলো হয়তো কিছুটা কম হবে। কিন্তু সেই জন্যই আমাদের দায়িত্বটাও বেড়ে যায় যে এই যে এত বড় বড় প্রকল্পগুলি আমাদেরকে বাস্তবায়ন করার আমাদের প্রয়োজন এবং আমাদের দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজন। বিশ্বব্যাংকেরটা বলি, চীনেরটা বলি, এগুলোর বাস্তবায়ন করার যে সক্ষমতা, যারা প্রজেক্ট ডাইরেক্টর হবেন, যাতে ভালো ভালো মানুষকে যারা এগুলোতে দক্ষ তাদেরকে করা হয়, মেরিটোক্রেসিকে এখানে গুরুত্ব দেওয়া হয় এবং আমরা যাতে সাশ্রয়ীভাবে সময় মতো করতে পারি। আপনি দেখেন আমাদের এডিপি যে আছে সেখানে কিন্তু আমাদের IMAD যেটা আছেন প্ল্যানিং কমিশনে, তারাই একটা হিসাব করেছেন যে গড়ে আমাদের প্রায় 50% মতো আমাদের বিলম্ব হয় এবং কস্ট এসকালেশন হয় 60% মতো বেশি হয়। তো এটা যদি করা, আমাদের যদি এই বড় প্রকল্পগুলোতে যদি সেরকম হয় তাহলে কিন্তু আপনি যে ধরনের আপনি রিটার্ন আশা করছেন, হ্যাঁ, আপনি একটা রাস্তা বানাবেন, রাস্তাতেও আপনার টোল হয়তো আদায় করতে হবে,
আপনি যদি ওটাকে সাশ্রয়ীভাবে করতে না পারেন, কারণ টোলটা কিন্তু বেশি দিতে হবে, তাহলে আপনি যেটা চিন্তা করছেন যে কস্ট অফ ডুইং বিজনেস আমি কমাবো, সেটা আমি করতে পারবো না। সুতরাং সেই জায়গাগুলোতে এখন আমাদের যে ধরনের অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি প্রাতিষ্ঠানিক, এটাকে অনেক শক্তিশালী করার প্রয়োজন পড়বে। এগুলোকে দেখভাল করা, পরিমাণ কমিটমেন্ট আমরা পেলাম, সেটা কি আমরা যা যে আমাদের সামর্থ্যের মানে বিয়ন্ড কিনা? না, দেখুন, বাংলাদেশের প্রয়োজনীয়তার বিয়ন্ড না, আচ্ছা, সামর্থ্যের বিয়ন্ড কিনা সেটা কিন্তু আমরা যখন বাস্তবায়ন করব, সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব এই বড় বড় প্রজেক্টগুলো। কারণ আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু দক্ষ মানুষরা আছেন। আপনি যদি ধরেন বঙ্গবন্ধু ব্রিজের কথা যদি ধরেন, তাহলে সেখানে কিন্তু যে সময়ে করার কথা, যত সময়ের মধ্যে করার কথা, সেগুলো কিন্তু হয়েছে। পদ্মা সেতু যতটুকু আমরা জানি যে 2018 ডিসেম্বরের মধ্যে এখন পর্যন্ত যে কাজ, সেটা এখানে তো একটা স্পেশাল থার্স্ট আছে, একটা ফোকাস আছে পদ্মা সেতু, কিন্তু ঢাকা চিটাগং হাইওয়ে অন্যগুলোতে সেখানে তো আমরা দেখি না। সেখানেই সমস্যাটা, যেটা অনেক সময় হয় যে প্রজেক্ট ডকুমেন্টে যেভাবে একটার পরে আরেকটা করার কথা, সময় মতো করার কথা, ওগুলো যখন ব্যত্যয় হয়, তখন কিন্তু এক হলো যে আপনার সময় বেশি লাগে, দ্বিতীয় হলো যে খরচও বেশি হয় আপনার। তো এটার ফলে তো আপনি যে সুবিধাটা পাবেন বলে মনে করেছেন, সেটাও আপনি বিলম্বে পাচ্ছেন এবং কস্টটাও বেশি পড়ছে। এবং আপনি দেখেন অনেক হিসাবে আসছে কিন্তু বাংলাদেশে প্রতি কিলোমিটারে যে খরচ হয় রাস্তা বানাতে, আলটিমেটলি যে খরচ দাঁড়ায়, এটা আমাদের দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি। তো এই জায়গাগুলোতে এখন তো বড় যে প্রজেক্টগুলো আসছে, এগুলো আমাদেরকে, আমরা যদি ভালোভাবে করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা যে চাচ্ছি যে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং আমাদের বৈদেশিক বিনিয়োগও আসবে, বা আমাদের নিজস্ব বিনিয়োগকারী যারা আছেন তারাও উৎসাহিত হবে। বাংলাদেশ থেকে তো আমরা জানি যে একটা বড় অঙ্কের টাকা এখন চলে যাচ্ছে কিন্তু প্রতি বছর, এবং গ্লোবাল যে ইন্টিগ্রিটি রিপোর্ট, সেটা দেখবেন 2013 সালে তারা বলতেছে যে $9 বিলিয়ন চলে গেছে। তো দেখেন আপনি, বিশ্বব্যাংক আগামী 3 বছরে আমাদেরকে যদি $3 বিলিয়ন দেয়, তাহলে আমার 1 বছরই $9 বিলিয়ন যদি চলে যায়, তাহলে এই টাকাটা তো আমার দেশে রাখতে হবে, যাতে তারা বিনিয়োগ করেন। অবকাঠামো থাকলে তারা বিনিয়োগ করবেন। তো এই জায়গাগুলোতে একটা সুশাসন, সাশ্রয়ীভাবে করা, সময় মতো করার এই প্রয়োজনীয়তাটা কিন্তু বেড়ে যাচ্ছে। মজাবা, আমরা যে কম্পারেটিভ ইকোনমিক অ্যাডভান্টেজের কথা বলছি, কানেক্টিভিটির কথা বলছি, এবং চায়নার যে প্রপোজাল, এগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা জানি যে 2014 সালে থেকে আমরা একটা ডিপ সি পোর্ট করার মানে প্রায় কাছাকাছি চলে গেছি, বা আলোচনা হয়েছে, চায়নার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এই প্রজেক্টগুলো তো আমরা কাগজে কলমে আছে, আলোচনায় আছে, কথাবার্তার মধ্যে আছে, কিন্তু এগুলো মানে দিনের আলো আসার তো কোনো লক্ষণ বা সম্ভাবনা দেখি না। ইভেন এই আলোচনাতেও তো কিন্তু সোনাদিয়া ডিপ সি পোর্ট নিয়ে কোনো আলোচনা আমরা দেখি নাই। এটা কি শেষ পর্যন্ত অ্যাবান্ডন হয়ে গেছে? এখন তো একটা ডিপ সি পোর্টের ভেন্যু চেঞ্জ হয়েছে। পায়রাতে সোনাদিয়া ছিল, পায়রাতে ছিল। চায়না কিন্তু চায়নার তরফ থেকে বলছে তার দে উইল ওয়েলকাম জয়েন্ট ভেঞ্চার, ইভেন ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট, ইউএস ইনভেস্টমেন্ট। এখন এক্ষেত্রে ডিপ সি পোর্টের প্রয়োজনীয়তা আছে, কিন্তু ডিপ সি পোর্টের প্রয়োজনীয়তা আমার মনে হয় সবচেয়ে বেশি হবে বাংলাদেশ যদি, যেটা সেন্টার ফর পলিসিটা স্টাডিটা করেছেন এবং ওনারাই ইনভলভ ছিলেন, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, যে আপনার ইকোনমিক বাংলাদেশের সাথে ফিজিক্যাল কানেক্টিভিটিটা দরকার। ফিজিক্যাল কানেক্টিভিটির জন্য দুইটা কান্ট্রি ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাথে ল্যান্ড বাউন্ডারি চায়নার নাই, একটা ইন্ডিয়া ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে মায়ানমার ইম্পর্টেন্ট। একটা পজিটিভ দিক হচ্ছে ইন্ডিয়া এখন তার নর্থ ইস্টে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যাপক পরিমাণ টাকা তারা খরচ করছেন অ্যাকচুয়ালি। এবং মিয়ানমারেও তো আপনার না, মিয়ানমার ইস্যুটা কিন্তু আলাদা। মিয়ানমার আগে যেভাবে চায়নার ইনফ্লুয়েন্স ছিল, মিয়ানমারের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। এখন মিয়ানমারে এখন গ্লোবাল অন্য টানাপোড়েনে আছে আর কি। চীন কিন্তু বাংলাদেশে একটা রাস্তা বানাচ্ছেন চিটংতে, যেটা মিয়ানমারের বর্ডারে যাবে, সেটা মিয়ানমারের সাথে কানেক্টেড হয়ে চায়নার সাথে কানেক্টেড হতে পারে। তো এটা কিন্তু আমার মনে হয় বাইলেটারাল, এটা বিসিএম ফ্রেমওয়ার্কে যদি ইকোনমিক ফ্রেমওয়ার্কের ভিতরে হয়, ওয়ান বেল্ট ওয়ান রোড যেটা বলা হয়, দেখেন সেটার ভিতরে 60 কান্ট্রিজ অ্যারাউন্ড ইনভলভ হবে। আমি যতটুকু পর্যন্ত জানি 400 কোটি মানুষের এর সাথে সম্পৃক্ত হবে, এবং এটার অ্যাডভান্টেজ আমাদের নেওয়া উচিত। আমি যতটুকু পর্যন্ত জানি, আমি এই ব্যাপারে চীনে 2 বার গিয়েছিলাম, আলোচনায়, অনেকগুলো আলোচনায়, এটা প্রেস মিডিয়া সংক্রান্ত ছিলাম, তাদের বক্তব্য শুনেছি। এটা লাস্ট মিটিং বোধ কক্সবাজার হয়েছিল মোসাইব, এবং ক্যালকাটা একটা মিটিং হওয়ার কথা ছিল ডিসেম্বরে, তখন থার্ড, এটা এবং এটা লাস্ট এন্ড কনক্লুডিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যতটুকু পর্যন্ত জানি, মিয়ানমারের তরফ থেকে এখনো বলা হচ্ছে তারা পলিসি পেপারটা রেডি করতে পারেন নাই অ্যাকচুয়ালি।
এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার মনে হয় এই অঞ্চলের প্রত্যেকটা রাষ্ট্র যদি আপনার প্রোঅ্যাক্টিভ হয় এটার বেনিফিট কিন্তু এটা ফিজিক্যাল কানেক্টিভিটি ফিজিক্যাল কানেক্টিভিটি হলে কিন্তু আমরা সি পোর্টটা আরো বেশি ভিজিবল হবে, ইয়া হবে, ভায়াবল হবে। অ্যাকচুয়ালি আপনাকে ফার্স্ট মানে প্রায়োরিটাইজ করতে হবে। তো আপনাকে সি পোর্ট অ্যালোন উইল নট বি এ ফিজিবল। সি পোর্ট দ্বারা আপনি তো গুডস ক্যারি করবেন, কোথায় নিবেন? অ্যাকচুয়ালি আপনার যদি আপনার টেরিটরিটা আরো বড় হয় তাহলে আপনার টু প্রংড হতে হবে। তা আমার মনে হয় ওইদিকে কিন্তু ভারতবর্ষের তরফ থেকে এবারও আমি যা দেখলাম তারা কিন্তু কমিটমেন্ট করেছেন, তারা বিসিএম এর ব্যাপারে তারা তাদের প্রচেষ্টা চালায় যাবেন। মায়ানমারের মধ্যে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা এক্ষেত্রে হওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাহলে আমার মনে হয় করিডোর যদি হয় তাহলে কিন্তু আপনার এই পোর্টটা আরো বেশি এফেক্টিভ হবে। কারণ এই পোর্টের ইম্পর্টেন্সটা কি? এই পোর্টের ইম্পর্টেন্স হচ্ছে বেঙ্গলের মাধ্যমে ইন্ডিয়ান ওশনে ঢুকা অ্যাকচুয়ালি, এবং বে অফ বেঙ্গলের এখন টেরিটোরিয়াল ডিসপুটটা নাই, সেটেল হয়ে গেছে ইয়ার সাথে। যেটা পাকিস্তানের মাধ্যমে একটা হচ্ছে সেটা গালফ ইয়েতে মানে অ্যারাবিয়ান গালফ ইয়েতে যাবে, অ্যারাবিয়ান সিতে যাচ্ছে এবং ওটা সরাসরি পাকিস্তান হয়ে যাচ্ছে। তো বিভিন্ন অ্যাডভান্টেজ এতে কিন্তু আপনার এই সমস্ত অ্যাডভান্টেজগুলি এগুলি জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স, এগুলি সবগুলির সাথে সম্পৃক্ত। এখন এখানে এই যে আমার বেশি যদি আপনার ইকোনমিক করিডোরটা অপারেশনালাইজ করা যায় আমার মনে হয় এটা সুফল এই অঞ্চলে পড়বে। এর সাথে সাথে অন্যান্য আছে, বিমস্টেক আছে, বাংলাদেশ, নেপাল এগুলি আছে, সমস্ত এগুলিকে কিন্তু আইসোলেটরি না দেখে আমার মনে হয় একটা ইন্টিগ্রেটেড প্রসেস দেখা দরকার। এই জন্য দেখেন চায়নার সাথে যে ইয়ে হচ্ছে, চায়না বলেছে যে আমাদের পার্টনারশিপ প্যাটার্নটা এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে পরিণত হয়েছে। সেটা কিন্তু একটা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ইয়ে আছে, ইন্টিগ্রেশন অফ প্ল্যানস, ইন্টিগ্রেশন অফ গোলস, ইন্টারন্যাশন অফ টাইম, এগুলি আছে। তো এগুলি কিন্তু পজিটিভ সিচুয়েশন। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে এগুলোর কোনো মানে এই পার্টনারশিপের কোনো ঝুঁকি আছে কিনা, আরেকটা হলো যে সার্ক যখন একটা মানে কাগজে কলমে এখন একটা ব্যাকফুটে চলে গেছে তখন এই ইনিশিয়েটিভগুলো এক্সপিডাইট হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? যেমন ব্রিক্সের সাইডলাইন হিসেবে একটা আউটরিচ সামিট হইল বিমস্টেকের, এখন বিসিএমএসির কথা বলা হচ্ছে বা বিবিআইএন, এই ইনিশিয়েটিভগুলো আরো জোরদার হবে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে এটাকে দেখা উচিত। সার্কের প্রয়োজনীয়তা আছে, এখন হয়তো একটা সেটব্যাক হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকবার এটা ডেফার করা হয়েছে, কিন্তু আবার সবাই এসেছেন। ভারত এবং পাকিস্তানের সম্পর্ক যদি একটা আলাপ আলোচনার ক্ষেত্র যদি না থাকে তাহলে এটা অন্যান্য যেসব দেশ আছে দক্ষিণ এশিয়া তার উপরে এটা বিরূপ প্রভাব কিন্তু পড়বে, এটা থেকে আমরা নিষ্কৃতি পাবো না। সুতরাং সার্কের একটা রাজনৈতিক যে একটা প্রয়োজনীয়তা এটা কিন্তু রয়ে গেছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় যে এখন অনেক সময় বলা হয় যে এখনকার বিশ্বটা হলো পরিবর্তনশীল জ্যামিতিক সমীকরণের বিশ্ব। আপনি বিমস্টেক করবেন, সেখানে আপনি আসিয়ানের দিকে একটা ফুটহোল্ড আমার হবে, আমি বিবিআইএন করব এবং বিবিআইএন করলে আমার একটা উপ আঞ্চলিক একটা আমি সহযোগিতা করতে পারি এবং এইটার আমার একটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করতে পারে। যে আমি বিবিআইএন যখন হয়ে যাবে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, এটা যখন হয়ে যাবে তখন সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্টও মোটামুটি রেডি আছে এবং সেটাও হয়তো হবে। আপনি তারপর ট্রান্স এশিয়ান যে রেল, ট্রান্স এশিয়ান যে রোড নেটওয়ার্ক, একটা যে সিমলেস কানেক্টিভিটি, যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কন্টেইনারে একবারে চলে যাবে, এইটা যে আসছে, এই সুযোগটা তো আমাদের নিতে হবে। সেই জন্য বাংলাদেশের জন্য আমি মনে করি যে অল রুটস ম্যাটার, আমাদের সব দিকেই কিন্তু এটা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এই যে ডিপ সি পোর্টের কথা মজম ভাই ঠিকই বলেছেন, যে আমি যদি আমার ট্রেড যদি না হয়, আমার ট্রাফিক যদি না আসে তাহলে তো এগুলো ভায়াবল হবে না। এগুলো যেমন ডিপ সি পোর্ট তো আমরা চিন্তা করতেছি যে 14-15 বিলিয়ন ডলার লাগবে ওটা করতে গেলে, হয়তো ফার্স্ট ফেজ থাকবে, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। এখন আমাদের পায়রা বন্দর আমরা থার্ড পোর্ট হিসাবে করছি, চীনও কিন্তু সেখানে বেশ কয়েকটা কম্পোনেন্ট কিন্তু তারাও করবে। তো তাদের এইসব দিকগুলোতেও কিন্তু আগ্রহ আছে। আমি মনে করি যে একটা সিকোয়েন্সিং এরও ব্যাপার। আমি যেটা জানতে চাচ্ছি মোস্তাফিজ, সেটা হলো যে আমরা যে করছি না, এটা আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি নেই বলে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাবো না বলে এই ধরনের প্রকল্প পিছিয়ে আছে, নাকি অন্যান্য বিষয়গুলো এটার সঙ্গে সম্পৃক্ত? না, এখন যে আমরা যে ডিপ সি পোর্টের ইনিশিয়েটিভে আমরা যে যাচ্ছি না, বা না, আমার মনে হয় যে এখানে তো একটা ভূ রাজনীতি তো আছে। আমরা জানি যে ডিপ সি পোর্টটাতে যেরকম চীনের যতটা আগ্রহ আছে, সেখানে অনাগ্রহের ব্যাপারও আছে, এখানে ভারত আছে, এখানে
মার্কিন যুক্তরাষ্ট্র আছে এবং আগ্রহী জাপানও আছে। হ্যাঁ, জাপানও আছে। তারা আবার মেরিটাইম সিল্ক রুটের কথা, আবার মার্কিনদেরও একটা তাদের কৌশল আছে। তো এগুলোতে আমি দেখি যে এখানে হয়তো একটা সিকোয়েন্সিং এরও একটা প্রশ্ন থাকবে। মানে এই মুহূর্তে যেরকম ট্রাফিক আছে সেটাতে ডিপ সি পোর্ট হয়তো এই মুহূর্তে হয়তো চিন্তা করে নাই, বাংলাদেশও চিন্তা করছে না। কিন্তু আমরা যখন এই কানেক্টিভিটিগুলো যখন হয়ে যাবে, বিসিআইএম ইকোনমিক করিডোর বলি, সাউদার্ন সিল্ক রুটের কথা বলি, এগুলোর কিন্তু আপনার ওই যে জিগসা পাজলের আস্তে আস্তে কিন্তু বসতেছে। তো এগুলো যখন ফিট হবে তখন অনেক কিছু যেগুলো এখন এই মুহূর্তে হয়তো ইকোনমিক্যালি ভায়াবল না, সেগুলো তখন ভায়াবল হবে। এখানে একটা সিকোয়েন্সিং এর একটা প্রশ্ন আছে আমার মনে হয়। মজিব ভাই, আপনি বলছিলেন যে আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনের প্রসঙ্গ, জিও ইকোনমিক, জিও পলিটিক্যাল নানা বিষয় জড়িত আছে, কিন্তু এগুলোর অ্যাডভান্টেজ যদি আমরা নিতে পারি আমাদের ডেফিনেটলি আমরা অনেক উপকার হবে, অনেক ভালো জায়গায় চলে যাব। আমাদের এইসব অ্যাডভান্টেজের উল্টো দিকে কোনো ঝুঁকি আছে কিনা, জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কোনো ঝুঁকি আছে কিনা, বা জিও পলিটিক্যাল? দেখেন, আমাদের অপরচুনিটি আছে আমাদের, কারণ আমাদের লোকেশনটা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তো পরিবর্তন করা সম্ভব না কেউর পক্ষে। বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থান আছে সেই ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ আসিয়ান অঞ্চলের, দক্ষিণ এশিয়ার সাথে, এবং যদি ইকোনমিক করিডোর তো চায়নার সাথে, বাংলাদেশের লোকেশনটা কিন্তু স্ট্র্যাটেজিক লোকেশন। এটা আমাদের উইন-উইন সিচুয়েশনে একটা পজিটিভ ইকোনমিক গেইনস দেখিয়ে দেশের জন্য। বাংলাদেশ তো, আমরা মনে হয় আমাদের পলিটিক্যাল, আমাদের তো গ্লোবাল কোনো অ্যাম্বিশন নাই, রিজনাল পাওয়ার অ্যাম্বিশন না। আমরা চাচ্ছি যে আমাদের টিমিং মিলিয়ন্সের জীবনমাত্রার উন্নয়ন হয়। আমরা স্বল্প, এখন নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নত ইয়েতে যাওয়ার জন্য। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো না, সেটা হচ্ছে অন্যান্য রাষ্ট্রের স্ট্র্যাটেজি থাকতে পারে। তারা কন্টেইনমেন্ট পলিসি থাকতে, আমেরিকার একটা পলিসি আছে কন্টেইন চায়না, ভারতবর্ষের আরেকটা, এগুলি কিন্তু তারা তাদের নিজস্ব দেশের। দেখেন, আপনি এটাতে এখানে উল্লেখযোগ্য ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ করলেন, যে ডিলটা এখন অনিশ্চিত, কিন্তু ডিলটা যেটা হচ্ছে মেজর ট্রান্স প্যাসিফিক পাওয়ার হচ্ছে চায়না, চায়নাকে বাদ দিয়ে সেটা টিপিপি করা হচ্ছে। এটা কি কন্টেইনমেন্টের একটা পার্টনার চায়না, এবং কোরিয়াকেও বোধহয় বাদ দেওয়া হয়েছে, এবং কোরিয়াকে অন্য রিজনে হয়তো আরও উপরে বলে। কিন্তু চায়নার এন্টায়ার ইকোনমিক প্রসপারিটি হচ্ছে প্যাসিফিক কোস্টাল বেল্টে, এখান থেকে শুরু হয়েছে। চায়নাকে বাদ দিয়ে করেছেন, সেখানে ভিয়েতনামকে দিয়েছেন, ভিয়েতনামের সাথে চায়নার সম্পর্কের একটা টানাপোড়েন আছে। অনেকগুলি ইস্যুগুলি আমাদেরকে কিন্তু করা, যে আমাদের জন্য স্ট্যান্ডিং ব্লক হিসাবে থাকা উচিত না। আমরা আমাদের নিজস্ব স্বার্থে, যেটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, যেটা উন্নয়নের সহায়ক হবে, আমার মনে হয় আমাদের সে পথে আসা উচিত। জি, আমার মনে হয় যে আমি এগ্রি করি মোয়াজ্জেম ভাইয়ের সাথে। সেটা হলো যে দেখেন, ঝুঁকি থাকবে। আপনি ঝুঁকির জন্য কতটুকু আপনি প্রস্তুতিটা নিয়ে রেখেছেন সেটা হলো কথা। অবশ্যই তো ঝুঁকি থাকবে, আপনি একটা ব্যালেন্সিং করতে হচ্ছে। হ্যাঁ, জাপান আছে, ভারত তো আছেই, আমাদের প্রতিবেশী চীন আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। তো এই চার ধরনের হয়তো তাদের প্রায়োরিটিগুলো হয়তো ভিন্ন হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হলো যে আমাদের কোন জায়গাটাতে কোন ধরনের আমাদের দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যেসব আমাদের সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য কিভাবে আমি কাজে লাগাতে পারি। সেখানে চীন যদি এখানে যদি বিনিয়োগ করে, ভারতেরও আমরা জানি লাইন অফ ক্রেডিট আছে এখানে। হ্যাঁ, জাপান মাতার বাড়িতে ইন্টারেস্টেড। এখন কিন্তু একটা সুযোগের জানালার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা যদি ভারসাম্যপূর্ণভাবে তাদেরকে ব্যবহার করতে পারি, এটা একটা উইন উইন, এবং এটা কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এটা উইন 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 সবার জন্যই হতে পারে। সেজন্যই তারা এসেছে, রেসিপ্রোসিটি। হ্যাঁ, রেসিপ্রোসিটি। এবং আমার মনে হয় যে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে অগ্রসর হচ্ছে, বেশ কৌশলীভাবে অগ্রসর হচ্ছে, একটা ভারসাম্য রেখে সামনের দিকে এটা অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ জনাব মোয়াজ্জেম হোসেন, ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।